বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তো আমার প্রিয় ছাত্রীরা, গত ক্লাসে তোমাদের সাথে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বা তাদের এখানে এই ভারত উপমহাদেশে তারা কি পরিবেশে, কোন পর্যায়ে তারা কিভাবে এসেছে, কিভাবে তারা এখানে ধীরে ধীরে আধিপত্য বিস্তার করেছে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। কারণ তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব পলাশীর যুদ্ধ এবং ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন। সেই বিষয়টা জানার আগে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে আমাদের জানা উচিত, কারণ পলাশীর যুদ্ধের পটভূমির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘটনা। তো আমরা জানি বাংলায় পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে। এই ভারতীয় উপমহাদেশের এক যুগান্তকারী, ইতিহাস পরিবর্তনকারী একটি দুঃখজনক ঘটনা হচ্ছে 1757 সালের পলাশীর যুদ্ধ, যার মধ্যে দিয়ে এদেশের স্বাধীনতা সূর্য, এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তো আমরা দেখি যে বাংলার অফুরন্ত সম্পদের দিকে ইংরেজ বণিকদের অনেক আগে থেকেই একটা ননুদৃষ্টি ছিল এবং তারা বাণিজ্য সম্প্রসারণের নামে এখানে রাষ্ট্রীয় আধিপত্য বিস্তারের এক হীন চক্রান্তে লিপ্ত হয়। তো সেখানে একটা বিষয়ে আমরা খেয়াল করে দেখি, যে কোনো প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে তার দুর্বল দিকগুলো চিহ্নিত করতে হয়। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা আমাদের পারিবারিক হোক বা আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, যে কোনো স্টেজে আমি যদি আমার কোনো প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই বা আমার জিম্মায় আনতে চাই বা আমি তাকে আমার অধীনস্থ করতে চাই, আমি তার উপরে প্রভুত্ব করতে চাই, দেন আমাকে খেয়াল করতে হবে আমি যাকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছি তার দুর্বল দিকগুলো কোথায়। তো আমরা সেই দুর্বল দিকগুলো দেখব যে নবাব সিরাজউদ্দৌলার যে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেন তখন তিনি কি অবস্থায় ছিলেন, তিনি কতটা সাপোর্ট পেয়েছেন, কতটা সহযোগিতা পেয়েছেন তার পরিবার থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে, তার দেশবাসীর কাছ থেকে, এবং সর্বোপরি তার যে পরিষদবর্গ আছে বা মন্ত্রিসভা আছে তারা তাকে কতটুকু সাপোর্ট দিয়েছিল। তো এই সবগুলো ক্ষেত্রেই আমরা দেখি যে সিরাজউদ্দৌলা একটা চরমভাবে বিরোধিতার সম্মুখীন এবং নবাব সিরাজউদ্দৌলার কিছু চারিত্রিক দুর্বলতা বা চারিত্রিক একটা রাজার যে দৃঢ়তা থাকা উচিত, নবাবের যে দৃঢ়তা থাকা উচিত শত্রু দমনে, সেই দৃঢ়তারও কিছুটা ঘাটতি ছিল। তো সর্বোপরি আমরা দেখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যে চূড়ান্ত যুদ্ধে উপনীত হয়েছিলেন তিনি 1757 সালে, সেখানে একটা অনৈতিক কৌশলের মাধ্যমে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। তো সেই কাহিনীগুলা বা সেই কারণগুলো আজকে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথমত আমরা বলতে পারি যে সিরাজের প্রতি ছিল অবজ্ঞা এবং অসম্মান প্রদর্শন। নবাব আলীবর্দী খান মৃত্যুর পূর্বেই তার প্রাণপ্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলাকে বাংলা, বিহার ও উড়িষ্যার ভাবী নবাব হিসাবে ঘোষণা করেন। মুর্শিদাবাদের সিংহাসনে উত্তরাধিকার মনোনীত হওয়ার পর সিরাজউদ্দৌলা 1752 সালে হুগলি পরিভ্রমণে যান। সিরাজের হুগলি পরিভ্রমণকালে সেখানে ওলন্দাজ ও ফরাসি বণিক তাকে সম্মান প্রদর্শন করে অনেক উপঢৌকন পাঠায়, কিন্তু কলকাতার যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল তারা কিন্তু ভাবী নবাবকে কোনো সম্মান কিংবা আনুগত্য প্রদর্শন করেনি। ইংরেজ বণিকগণ পরবর্তীতে উপঢৌকন প্রেরণ করলেও উপঢৌকনদের বিলম্বে প্রেরণ করে প্রচলিত রীতি অমান্য করে, ফলে সিরাজ অনেক অপমানিত বোধ করেন এবং তার মনে সিংহাসন আরোহণের পূর্বে ইংরেজদের বিরুদ্ধে একটা বিদ্বেষ জন্ম নেয়। নবাব সিরাজউদ্দৌলার অভিষেক বর্জন। মাতামহ আলীবর্দী খানের পর সিরাজউদ্দৌলা নবাব হলে সকল বিদেশি বণিক, কোম্পানি কর্মকর্তা, দেশীয় জমিদার এবং সভাসদগণ নবাবের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুগত্য প্রদর্শন করেন এবং নবাবের সম্মানে উপঢৌকন প্রেরণ করেন, কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাগণ প্রচলিত নীতির বিরুদ্ধে করে অমান্য করে সে অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন।
সিরাজউদ্দৌলার অনুমতি ছাড়া ইংরেজ কোম্পানি একটা স্বাধীন দেশে কি করে একটা অন্য দেশে বিদেশি বণিক হিসেবে কি করে একটা দুর্গ নির্মাণ করতে পারে, সেটাই ছিল একটা অবাক হওয়ার বিষয়। কিন্তু ইংরেজরা এটা করেছে এবং তাদের আধিপত্য বিস্তারের যে একটা নীল নকশা তারা তৈরি করেছে এই দুর্গ নির্মাণের মধ্য দিয়ে আমরা সেটা দেখতে পাই। তো এই বিষয়টিকে কেন্দ্র করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এছাড়া রয়েছে নবাব পরিবারের কলহে ইংরেজদের ইন্ধন জোগানো। নিকট আত্মীয় স্বজনদের মধ্যে নবাব সিরাজের শত্রুর অভাব ছিল না। নবাব সিরাজের নিকট আত্মীয়দের মধ্যে অন্যতম ছিল ঢাকার ভূতপূর্ব শাসনকর্তা মোহাম্মদ নওয়াজিশ আলী খানের বিধবা স্ত্রী এবং তার বড় খালা মেহরুন্নেছা ওরফে ঘসিটি বেগম এবং তার ছোট খালার ছেলে পূর্ণিয়ার ভূতপূর্ব শাসনকর্তা সৈয়দ আহমেদ খানের পুত্র শওকত জং, যারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এমনকি আলীবর্দী খান জীবিত থাকাকালীন সময়ই সিরাজ ঘসিটির বিবাদ দেখে গিয়েছিলেন, কিন্তু ঘসিটি বেগম সিরাজের পরিবর্তে শওকত জংকে বাংলা নবাব পদে বসানোর পক্ষে ছিলেন। যাই হোক, এরকম একটা পারিবারিক বিরোধিতার মধ্যে দিয়ে তিনি তার রাজত্ব শুরু করেন। এছাড়া দেখা যায় রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে কলকাতায় আশ্রয় দেন। রাজবল্লভ নামে ঢাকার নায়েবে নাজিম নিযুক্ত হয়ে ঘসিটি বেগমের দেওয়ানি হিসাবে কাজ করেন। রাজবল্লভ অসৎ উপায়ে অনেক বিপুল পরিমাণ সম্পদ কুক্ষিগত করেন এবং তিনি নবাব সিরাজউদ্দৌলা তাকে এগুলো পাঠাতে বললে কৃষ্ণবল্লভ রূঢ় আচরণ করে এবং ইংরেজদের সাথে সে হাত মিলায়। তাহলে এই যে পারিবারিক একটা সাপোর্ট যদি না পায়, সর্বক্ষেত্রেই সেটার একটা প্রভাব পড়তে থাকে। কৃষ্ণবল্লভকে নবাব দরবারে প্রত্যাপন করতে ইংরেজ কোম্পানির অস্বীকৃতি, অর্থাৎ অর্থ আত্মসাৎ করে কৃষ্ণবল্লভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আশ্রয় গ্রহণ করে এবং নবাব তাকে ফেরত দিতে বলল। তারা সেই নবাবের আহ্বানে সাড়া দেয়নি এবং এতে করেই বোঝা যায় যে তারা বিভিন্ন উপায়ে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিরোধের সূত্র খুঁজেছে এবং সেই সূত্রগুলো তাদের সৌভাগ্যক্রমে তারা পেয়েও গেছে। সিরাজ কর্তৃক ঘসিটি চক্রান্ত ধ্বংস। নবাব সিরাজউদ্দৌলা আপন খালা ঘসিটি বেগম সিরাজের প্রতিদ্বন্দ্বী পূর্ণিয়ার জমিদার শওকত জংকে মুর্শিদাবাদ আক্রমণে উৎসাহে প্রদান করেন। এজন্য তিনি গোপনে নবাবের ষড়যন্ত্রকারী অমাত্য ইংরেজদের সাথে হাত মেলান। এই বিষয়টি নবাব তার গুপ্তচরদের মাধ্যমে অবগত হন। ফলে সিরাজ ঘসিটি বেগমের চক্রান্ত ধ্বংস করাকে আশু প্রয়োজন মনে করে ঘসিটি বেগমকে মতিঝিল প্রাসাদে বন্দী করেন এবং নিজ গৃহে তার মাতা আমেনা বেগমের হেফাজতে আনেন। ঘসিটি বেগম যাতে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে সেজন্য তার ধন সম্পত্তি নবাব বাজেয়াপ্ত করেন। সিরাজের এই তৎপরতাপূর্ণ হস্তক্ষেপের ফলে ঘসিটি বেগমের চক্রান্ত ব্যর্থ হয়। এভাবে সিরাজ সর্বপ্রথম ঘসিটির চক্রান্ত ও বিরোধিতার বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত করতে যত্নবান হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাণিজ্যিক সুযোগ সুবিধার অপব্যবহার। আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাটের নিকট থেকে বাণিজ্য সংক্রান্ত একটি ফরমান বা অনুমতিপত্র লাভ করেন, যেটাকে আমরা বলে থাকি ট্রেড লাইসেন্স। তো তারা বিভিন্ন সময় এই ব্যবসা বাণিজ্য করত, কিন্তু কথা হচ্ছে যে তারা সব সময় শুল্ক ফাঁকি দিত এবং এই শুল্ক ফাঁকি দেওয়া বিষয় নিয়ে নবাবের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য প্রতিনিধির সাথে ক্রমাগতই শত্রুতা বৃদ্ধি পেতে থাকে। তো এরপর আমরা দেখি সিরাজ কর্তৃক কলকাতায় নির্মিত দুর্গ আক্রমণ এবং দখল। একটা স্বাধীন দেশে একটা পরাধীন একটা অন্য দেশের বিদেশি কোম্পানি এসে এখানে দুর্গ নির্মাণ করবেন, এটা তো স্বাভাবিক নিয়মের ব্যত্যয়। তাই সিরাজ তাদেরকে আক্রমণ করেন, দুর্গ দখল করে নেন। এর ফলে যদিও নবাব সাময়িকভাবে এই দুর্গ দখল করতে পেরেছিলেন, কিন্তু কথা হচ্ছে এটা তাদের শত্রুতাকে আরও বাড়িয়ে দেয়। এছাড়া আমরা দেখি ফোর্ট উইলিয়াম দুর্গ প্রসঙ্গে অন্ধকূপ হত্যা নামক বীভৎস কাহিনী সৃষ্টি করা হয়েছিল। ইংরেজ কর্মচারী ও লেখক হলওয়েল এই কাহিনীর স্রষ্টা। সমসাময়িক রচনাবলিতে এই ঘটনার কোনো উল্লেখ না থাকলেও ইংরেজ ওলন্দাজ এবং ফরাসি বাণিজ্য কুঠির নথিপত্রে এই ঘটনার উল্লেখ আছে বটে, কিন্তু বন্দীদের যথার্থ সংখ্যা সম্পর্কে মত পার্থক্য রয়েছে।
একসময় অন্ধকূপ হত্যার কাহিনী সিরাজউদ্দৌলার অমানুষিক নৃশংসতার দৃষ্টান্ত হিসেবে ইংরেজ ঐতিহাসিকগণ উল্লেখ করতেন, কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে তাদের এই ষড়যন্ত্রটা ছিল পুরোপুরি একটা অপপ্রচার। অর্থাৎ এই হলওয়েল সম্পর্কিত অন্ধকূপ হত্যা সংক্রান্ত যে কাহিনীগুলো সেটা ছিল পুরোটাই মিথ্যা এবং অপপ্রচার, অর্থাৎ সিরাজউদ্দৌলার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করা এবং তার অবস্থানকে দুর্বল করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র হিসেবে এই কাহিনীর সৃষ্টি করা হয়। এছাড়া আমরা দেখি যে নবাবের অসাবধানতা এবং ক্লাইভের কলকাতা পুনরুদ্ধার। কলকাতা অধিকারের পর নবাব ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নামকরণ করেন আলীনগর। তিনি কলকাতা রক্ষার জন্য সেনাপতি মানিক চাঁদকে দায়িত্ব অর্পণ করে মুর্শিদাবাদে ফিরে আসেন। এক্ষেত্রে ফলতায় আশ্রয় গ্রহণকারী ইংরেজদের বিতাড়নের কোনো চেষ্টা তেমন তিনি করেননি, তেমনি কলকাতায় ইংরেজদের পাল্টা আক্রমণ প্রতিরোধের কোনো বিশেষ ব্যবস্থাও তিনি গ্রহণ করেননি। রাজবণিকরা ফলতায় ইংরেজদের খাদ্য সরবরাহ করতে থাকে। অপরদিকে কলকাতা পতনের খবর মাদ্রাজে পৌঁছলে মাদ্রাজের গভর্নর স্যান্ডার্স ক্রোধে লিপ্ত হয়ে কর্নেল ক্লাইভ এবং নৌসেনাপতি ওয়াটসনকে পাঠান। তিনি নির্দেশ দেন সিরাজকে সিংহাসনচ্যুত করে ইংরেজ স্বার্থকে রক্ষা করবে এমন কোনো লোককে যেন বাংলার সিংহাসনে বসানো হয়। ক্লাইভ কলকাতায় এসে মানিক চাঁদকে উৎকোচ দ্বারা বশীভূত করেন এবং বিনা যুদ্ধে 2 জানুয়ারি 1757 সালে কলকাতা পুনরুদ্ধার করেন। নবাবের কলকাতা অধিকারের প্রতিশোধ হিসেবে ক্লাইভ নবাবের বন্দর হুগলি পুড়িয়ে দেন। আলীনগরের সন্ধি। কলকাতা পুনরুদ্ধারের জন্য নবাব সিরাজ পুনরায় অভিযান পরিচালনা করেন, কিন্তু সুচতুর ক্লাইভ বাহিনী রাতের আধারে ঝটিকা আক্রমণে নবাব বাহিনীর বহু সৈন্য হতাহত হয়। নবাব অনুধাবন করেন তার পক্ষের সৈন্যরাও তার সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং তার পরাজয় নিশ্চিত করার জন্য ইংরেজদের সাথে ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাহলে আমরা দেখি যে আলীগড়ের সন্ধি করেন নবাব একটা বিশেষ পরিস্থিতির কারণে। সিরাজের দুর্বল, ভীরু এবং নতজানু মনের পরিচয় পাওয়া যায় এক্ষেত্রে। কোম্পানির কর্তৃক কলকাতায় দুর্গ নির্মাণের অধিকারকে স্বীকৃতি প্রদান করা, কলকাতায় কোম্পানির নিজস্ব টাকশাল স্থাপনের অনুমোদন, নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের ফলে কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছিল তা পূরণ করা। মোট কথা যতগুলো এই যে আলীনগরের যে সন্ধি করেছিল একজন স্বাধীন নবাব কিছুতেই একটা বিদেশি বণিকের সাথে এরকম অসম চুক্তি করতে পারে না। এটাই নবাব সিরাজউদ্দৌলার পতনকে ত্বরান্বিত করেছে বলে আমরা বিশ্বাস করতেই আমাদের হবে। এবং সেটা মাত্র শুধু নবাব সিরাজউদ্দৌলার সেই তার রাজত্বই নয়, পুরো ভারতীয় উপমহাদেশের যে পরাধীনতা শৃঙ্খল সেটার একটা দুঃখজনক শুরু আমরা দেখতে পাই। ক্লাইভের চন্দননগর দুর্গ অধিকার। নবাব মুর্শিদাবাদে ফিরে আসার সাথে সাথে আলীনগরের সন্ধির সকল শর্ত ভঙ্গ করে ইংরেজরা 23 মার্চ 1757 সালে ফরাসিদের চন্দননগর দুর্গ আক্রমণ এবং দখল করে। এছাড়া আমরা দেখি মুর্শিদাবাদে সিরাজ বিরোধী ষড়যন্ত্র। মুর্শিদাবাদে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র তীব্র আকার ধারণ করে, কেননা জগৎসের রাজ দুর্বল, রায় দুর্লভ, উমিচাঁদ প্রভু নবাব সিরাজকে সিংহাসিত করে তদস্থলে মীরজাফরকে সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করেছিল। এই 3 জনই ছিলেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্যোক্তা। আবার ঘসিটি বেগমেরও যথেষ্ট আক্রোশের কারণ ছিল। ফলে এই ষড়যন্ত্রকারীরা সবাই মিলে এমন একটা অবস্থা তৈরি করে যার ফলে নবাব সিরাজউদ্দৌলার অবস্থান খুব দুর্বল হয়ে পড়ে। আর তাহলে আমরা সর্বোপরি দেখি নবাবের যে পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ ষড়যন্ত্র, কোথাও তিনি বন্ধুত্বের স্পর্শ পাননি, বেশিরভাগ জায়গা থেকেই তিনি বিরোধিতার সম্মুখীন, ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার। তদুপরি নবাবের নিজের যে বিচক্ষণতার অভাব ছিল, দুর্বলতা ছিল, অর্থাৎ একজন নবাব হিসাবে তার যতটা দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটার অনেকখানি ঘাটতি ছিল। তো আমরা দেখি নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা চুক্তি সম্পাদনের পর লর্ড ক্লাইভ 1757 সালের 12 জুন তার সেনাবাহিনী নিয়ে মুর্শিদাবাদে অগ্রসর হন।
1757 সালে 23 জুন সকালবেলায় মুর্শিদাবাদ হতে 22 মাইল দক্ষিণে ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে নবাব মির্জাফরের ঘৃণ ষড়যন্ত্রের কারণে বিনা যুদ্ধে তিনি পরাজিত হন। তার পরাজয় জয় যখন নিশ্চিত, তখনই মির্জাফরের ঘৃণ ষড়যন্ত্রের কারণে তিনি যুদ্ধবিরতি দেন এবং রাতের আধারে বিনা যুদ্ধে ইংরেজরা তাদের পরাজিত করেন। তাহলে এভাবে স্বাধীনতার সোনালী সূর্য অস্তমিত হয়েছে। সেই সূর্য আবার ছিনিয়ে আনার জন্য মরণপণ সংগ্রাম করতে হয়েছে প্রায় 250 বছর। তো আজকে এই পর্যন্ত, আমরা পলাশীর যুদ্ধটা পড়ে নেব।